গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 27 ডিসেম্বর 2025 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। অনেকগুলো গুরুত্বপূর্ণ আজকে প্রশ্ন রয়েছে, যার জন্যই তোমাদের আজকে একটু দেরি হলো এটা আমার করাতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। যেমন প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আজকে গুড গভর্নেন্স ইন্ডেক্স চালু হয় কোন বছরে। গুড গভর্নেন্স ইন্ডেক্স নিয়ে অনেকগুলো প্রশ্ন তোমাদের আজকে আমি বলবো, এগুলো সব ভালো করে নোট করে নাও। আপকামিং রেলওয়ে এসএসসির জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। যেমন ধরো 2019-এ গুড গভর্নেন্স ইন্ডেক্সটা চালু হয়েছিল। আচ্ছা, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজ মান্থলি বা ইয়ারলি পিডিএফগুলো এগুলো ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। আর ক্লার্কশিপের মেইন এক্সামের জন্য তোমাদের একটা সাজেস্টিভ 15 নম্বরের মডেল প্রশ্নপত্র এবং উত্তরপত্র এখানে রয়েছে ইবুক সেকশনে, তোমরা চাইলে এটা কালেক্ট করতে পারো। যাই হোক, দেখো, গুড গভর্নেন্স ডে প্রত্যেক বছর আমরা 25 ডিসেম্বর পালন করে থাকি। কেন পালন করে থাকি? আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, এই অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আমরা পালন করে থাকি 25 ডিসেম্বর। ঠিক আছে? গুড গভর্নেন্স মানে হচ্ছে মানুষকে কেন্দ্র করে সরকার চালানো, অর্থাৎ মানুষের জন্য। ভালো শাসন মানে মানুষের কথা শোনা, সিদ্ধান্তে স্বচ্ছতা রাখা, কাজ দ্রুত এবং ঠিকঠাকভাবে করা, গরিব ধনী নারী পুরুষ সবার জন্য সমান সুবিধা এবং আইন মেনে কাজ করা। এইগুলো যদি করা যায় তাহলেই সেটাকে গুড গভর্নেন্স বলা হবে। গুড গভর্নেন্স ইন্ডেক্স হচ্ছে সরকার কিভাবে কাজ করছে সেটা বোঝার জন্য একটা মাপকাঠি। গুড গভর্নেন্স ইন্ডেক্স চালু হয় 25 ডিসেম্বর 2019-এ। এটা বানায় একটা সরকারি দপ্তর আছে DARPG বলে। এই ইন্ডেক্সটা দেখে বোঝা যায় যে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সরকার ভালো কাজ করছে আর কোথায় উন্নতি দরকার। গুড গভর্নেন্স ইন্ডেক্স কিভাবে কাজ করে? 10টা গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে: শিক্ষা, স্বাস্থ্য, আইনি শৃঙ্খলা, এছাড়া আরও রয়েছে 58টা সূচক ব্যবহার করে এখানে বিচার করা হয়। তার মধ্যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ পাবলিক হেলথ, এনভায়রনমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ইকোনমিক গভর্নেন্স, এগ্রিকালচারাল অ্যান্ড অ্যালাইড সেক্টর, সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইউটিলিটিস, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জুডিশিয়ারি অ্যান্ড পাবলিক সেফটি, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। মানুষের সুবিধা হচ্ছে কিনা সেটাই মূল বিচার, তাই এটাকে বলা হয় সিটিজেন সেন্ট্রিক, নাগরিক কেন্দ্রিক ইন্ডেক্স। এর লাভ হচ্ছে রাজ্যগুলোর মধ্যে ভালো প্রতিযোগিতা তৈরি হয়, কে কত ভালো করতে পারবে। সরকার বুঝতে পারে কোথায় সমস্যা হচ্ছে না হচ্ছে, আর নীতির বাস্তব ফল পাওয়া যায়। সরকারি যে নীতি বা পলিসিগুলো হয় সেগুলো প্র্যাকটিক্যাল আমরা রেজাল্ট পাই। সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হয় এতে। দেখো, স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজের কিছু ক্যাটাগরাইজেশন থাকে 2020-21 ইন্ডেক্স অনুযায়ী। এখানে তোমার গ্রুপ এ স্টেট, যেগুলো তোমাদের রিসেন্ট ডাটা আমরা PIB-তে পেয়েছি, প্রেস ইনফরমেশন ব্যুরোতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে। তো গ্রুপ এ স্টেটস যেখানে অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা রয়েছে। আর গ্রুপ বি স্টেটের মধ্যে সেখানে বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল রয়েছে। নর্থ ইস্ট অ্যান্ড হিল স্টেটসের মধ্যে রয়েছে এইগুলো। এগুলো আলাদা আলাদা করে তোমার ক্যাটাগরাইজ করা হয়, যার মধ্যে গ্রুপ এ স্টেট, গ্রুপ বি স্টেটের মধ্যে কোনগুলো পড়ছে এগুলো তোমাদের একটু মেজর এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। তোমরা এখান থেকে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কেমন? আর টপ পারফরমেন্স ইন গুড গভর্নেন্স ইন্ডেক্স 2020-21 লাস্ট আপডেট, যেটা মধ্যপ্রদেশ 1 নম্বরে, ফার্স্ট পজিশনে, সেকেন্ড পজিশনে রাজস্থান এবং থার্ড পজিশনে ছত্তিশগড়। আর গ্রুপ বি স্টেটে মধ্যপ্রদেশ ফার্স্ট, রাজস্থান সেকেন্ড, ছত্তিশগড় থার্ড। আর নর্থ ইস্ট অ্যান্ড হিল স্টেটে হিমাচল প্রদেশ ফার্স্ট, সেকেন্ড মিজোরাম, ইউনিয়ন টেরিটরিজের মধ্যে দিল্লি ফার্স্ট। এরপরে ডিম উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থানে রয়েছে? ডিম উৎপাদনে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। এগ অ্যান্ড পোলট্রি প্রোডাকশন, এটাতে ভারত রয়েছে সেকেন্ড পজিশনে। 2030-24 সালে ডিম উৎপাদন প্রায় 142.77 মিলিয়ন বেড়েছে। মাথাপিছু ডিমের প্রাপ্যতা বেড়েছে প্রায় 106টা। মাংস উৎপাদন প্রায় 10.25 মিলিয়ন টন বেড়েছে, মানে হয়েছে এখন। মাথাপিছু মাংস প্রাপ্যতা প্রায় 7 কেজি। PMFBY কবে চালু হয়েছিল? এটা চালু হয়েছিল 2016-তে। দেখো, 2016 সালে চালু কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতি থেকে রক্ষা করা, বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত সুরক্ষা এবং কৃষকদের আয় স্থিতিশীল করা হচ্ছে এর প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে তোমার একটা স্কিম,
এই পিএমএফবিওয়াই বিমার আওতায় বীজ বপন থেকে শুরু করে ফসল পরবর্তী সমস্ত ক্ষতি বিষয়গুলো অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষকদের ফসল বীমা দেয়। 2014-15 সালে ফসল বীমা কভারেজ ছিল 3.71 কোটি হেক্টর। 2024-25 সালে সেটা বেড়ে হয়েছে 15.10 কোটি হেক্টর। আর 2010 থেকে প্রায় 78.47 কোটি কৃষক আবেদন করেছেন। প্রায় 22.67 কোটি কৃষক প্রায় মোট 1.83 লক্ষ কোটি ক্ষতিপূরণ পেয়েছেন। এরপর গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয়? গুড গভর্নেন্স ডে এটা পালন করা হয় 25 ডিসেম্বর। ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জন্মবার্ষিকীকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানাতে এবং দেশজুড়ে সমস্ত নাগরিকের জন্য ভালো প্রশাসন তৈরি করতে এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে দিনটা পালন করা হয়। প্রথম এই দিনটা পালিত হয়েছিল 2014 সালে। অটল বিহারী বাজপেয়ী 1992 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান। 1994 সালে লোকমান্য তিলক পুরস্কার পান। 1994 সালে ভারতরত্ন পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্ত পুরস্কার পান। আর 2015 সালে ভারতরত্ন পুরস্কার পান। অটল বিহারী বাজপেয়ী 3বার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 1996 সালে প্রথম মেয়াদ ছিল তার মাত্র 13 দিনের জন্য। তারপর মার্চ 1998 থেকে এপ্রিল 1999 পর্যন্ত 13 মাসের জন্য তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন এবং 1999 থেকে 2004 পর্যন্ত সম্পূর্ণ মেয়াদের জন্য দায়িত্ব পালন করেন। পার্লামেন্টে তার প্রথম প্রবেশ হয়েছিল 1962-তে রাজ্যসভার মাধ্যমে। তিনি 7বার লোকসভাতে নির্বাচিত হন। লে মানালি হাইওয়েতে অবস্থিত রোহটাংয়ে বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গটার নাম তার নামে রাখা হয়েছে অটল টানেল। এরপর ভারত শ্রীলঙ্কাকে কত অর্থের পুনর্গঠন সহায়তা ঘোষণা করেছে? $450 মিলিয়ন অর্থের পুনর্গঠন সহায়তা ঘোষণা করেছে ভারত শ্রীলঙ্কাকে। ভারত সরকার শ্রীলঙ্কার পুনর্গঠনের জন্য এটা করেছে। এর মধ্যে $350 মিলিয়ন স্বল্প সুদের ঋণ, লাইন অফ ক্রেডিট, তারপর 100 মিলিয়ন অনুদান। এই অর্থ ব্যবহার করা হবে পরিকাঠামো, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধির জন্য। বেইলি ব্রিজ উদ্বোধন সফরকালে দেখো ডক্টর জয়শঙ্কর শ্রীলঙ্কার কিলিনোচ্চি অঞ্চলে একটা 120 ফুট দীর্ঘ ডুয়াল ক্যারেজওয়ে বেইলি ব্রিজ উদ্বোধন করেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের জন্য 110 টন ওজনের ব্রিজটা ভারত থেকে বিমানপথে নিয়ে যাওয়া হয়। এই কাজটা করা হয় ভারতের অপারেশন সাগর বন্ধু মানবিক সহায়তায় দুর্যোগ ত্রাণ অভিযানের আওতায়। অপারেশন সাগর বন্ধু তাহলে এখান থেকে নোট করে রাখবে তোমরা। এরপরে জ্যোতির্বিজ্ঞান এবং বিশ্বতত্ত্বে অবদানের জন্য রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025-এ মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কারে কে ভূষিত হয়েছেন? প্রফেসর জয়ন্ত বিষ্ণু নার্লিকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025 প্রদান করেছেন। প্রফেসর জয়ন্ত বিষ্ণু নার্লিকার মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কার গ্রহণ করেন। প্রফেসর জয়ন্ত বিষ্ণু নার্লিকার জ্যোতির্বিজ্ঞান এবং বিশ্বতত্ত্বে তার ব্যতিক্রমী অবদানের জন্য মরণোত্তর সম্মানিত হন। হয়েল নার্লিকার তত্ত্ব তৈরি করেন মধ্যাকর্ষণ এবং পদার্থ সৃষ্টিকে একত্রিত করে 1960-র দশকে মহাবিশ্বের একটা স্থির অবস্থা মডেল প্রস্তাব করেন। পুরস্কারটা রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের দ্বিতীয় সংস্করণের অংশ, যেটা বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনে ভারতের সর্বোচ্চ স্বীকৃত। এরপরে পিইএসএ মহোৎসব উৎসব লোক সংস্কৃতিকা পেশা মহোৎসব উৎসব লোক সংস্কৃতিকা 2025 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে তোমার বিশাখাপত্তনমে। অনুষ্ঠানের নাম পেশা মহোৎসব উৎসব লোক সংস্কৃতিকা। আয়োজক মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। তারিখ 23 থেকে 24 ডিসেম্বর 2025। বিশাখাপত্তনম পোর্ট অথরিটি স্টেডিয়াম। এটা মানে ওর কথা এই উৎসব হয়েছে অন্ধ্রপ্রদেশের। পঞ্চায়েত মানে এক্সটেনশন টু শিডিউলড এরিয়াস অ্যাক্ট 1996 পেশা অ্যাক্ট কার্যকর হওয়ার বার্ষিকী উদযাপন এটা আর কি। আদিবাসী সংস্কৃতি, লোক সংস্কৃতি আর গ্রাম স্বশাসনকে তুলে ধরার জন্য পেশা ডে প্রত্যেক বছর 24 ডিসেম্বর পালন করা হয়। এরপর মহামান্য মদন মোহন মালব্যের জন্মদিন কবে পালন করা হয়? এটা পালন করা হয় 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর পালন করা হয়। মহামান্য মালব্য কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা। মহামান্য উপাধিটা কে প্রদান করেন? মহাত্মা গান্ধী। হিন্দু মহাসভা কবে গঠিত হয় এবং কার দ্বারা? 1915 সালে মদন মোহন মালব্য সহ-প্রতিষ্ঠিত, মানে ইনি এটা সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। মহামান্য মালব্য কার ভারতরত্ন পান? 2014 সালে ইনি ভারতরত্ন পেয়েছিলেন মরণোত্তর। ইংরেজিতে দ্য লিডার, হিন্দিতে মর্যাদা, এই সংবাদপত্রগুলো তিনি প্রকাশ করতেন।
তিনি মদন মোহন মালব্য 3বার আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, আইএনসির, এবং তিনি 2014-তে ভারতরত্ন তাকে দেওয়া হয়। 2014-তে তিনি, এখানে আমি অবশ্য বললাম ভারতরত্ন, এটাও এখানে দেওয়া রয়েছে, এগুলো সব নোট করবে অ্যাবাউট মদন মোহন মালব্য। এবারে চলে আসবো, কোন দেশ চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে? চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে কে? রাশিয়া। ডিসেম্বর 2025-এ রাশিয়া ঘোষণা করেছে যে তারা 2036 সালের মধ্যে চাঁদে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে। এর প্রধান লক্ষ্য রাশিয়ার লুনার স্পেস প্রোগ্রাম শক্তিশালী করা, রাশিয়া চীন যৌথ চন্দ্র গবেষণা স্টেশনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমস। এই সহকারী সংস্থা হচ্ছে তোমার লাবোজকিন অ্যাসোসিয়েশন। চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে বলে এটার মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। এরপর মহারাষ্ট্রের ডেডিকেটেড কিসমিস গবেষণা কেন্দ্র কোথায় স্থাপন করা হবে? মহারাষ্ট্রের সাংলিতে করা হবে এটা। মহারাষ্ট্রের প্রথম ডেডিকেটেড কিসমিস গবেষণা কেন্দ্র সাংলিতে স্থাপন করা হবে। শিবাজি বিশ্ববিদ্যালয় কোলহাপুরের সেনেট দ্বারা প্রস্তাবিত অনুমোদিত হয়েছে এটা, গবেষণা আর প্রশিক্ষণের মাধ্যমে কিসমিস উৎপাদনকারীদের সহায়তা করার জন্য। গুণমান উন্নত করা, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন থাকবে এর প্রকাশ ক্ষেত্র। আমদানির চাপ এবং রপ্তানি প্রতিযোগিতা মোকাবিলায় সহায়তা করবে আর কি কৃষকদের এটা। এরপরে হচ্ছে আমাদের বীর বাল দিবস। বীর বাল দিবস কবে পালন করা হয়? এটা আমরা পালন করি 26 ডিসেম্বর, বীরবাল দিবস। বীরবাল দিবস কবে পালন করা হয় তাহলে? 26 ডিসেম্বর। বীরবাল দিবস শুরু হয় 2022 সালে। বীরবাল দিবস কোন দুই সাহিবজাদার শহীদি স্মরণ পালন করা হয়? দেখো, এটা সাহিবজাদা বাবা জোরাওয়ার সিং আর জোরাওয়ার সিং জি আর সাহিবজাদা বাবা ফতেহ সিং জি, এনাদের স্মরণে এটা পালন করা হয় বীরবাল দিবসটা। এই দুই সাহিবজাদা কার পুত্র ছিলেন? শ্রী গুরু গোবিন্দ সিংজির পুত্র ছিলেন। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। ট্রেন টু পাকিস্তান বইটার লেখক খুশবন্ত সিং আর দ্য হোয়াইট টাইগার অরবিন্দ আদিগা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতীয় অ্যাথলেট নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে জিতেছিলেন, ইনি কোন খেলার সাথে জড়িত? আর বিখ্যাত বই গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রির লেখককে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 26 ডিসেম্বর 2025-এর কোয়েশ্চেন্স কী ছিল? 2026 খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? বিলাসপুরে। সমুদ্র প্রতাপ কি? দূষণ নিয়ন্ত্রণ জাহাজ। তারপরে দেখো, সনাতন সাংস্কৃতিকা অটল দৃষ্টি বইটার লেখককে? বাসুদেব দেবনানী। কোন লিগ 7 বছরের বিরতির পর পুনরুজ্জীবিত হয়ে তার পঞ্চম মরশুমের আগে একটা নতুন অফিসিয়াল লোগো উন্মোচন করেছে? প্রো রেসলিং লিগ। 2025 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 100 মিটার হার্ডলসে স্বর্ণ জয় করেছেন কে? জ্যোতি ইয়ারাজি। অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকী স্মরণে লখনৌতে রাষ্ট্রপ্রেরণাস্থল কে উদ্বোধন করবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন ভারতীয় অ্যাডভোকেটকে পেশাগত উৎকর্ষ এবং জনসেবার প্রতিশ্রুতির জন্য 40 আন্ডার 40 ল ইয়ার অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত করা হয়েছিল? শুভম অবস্থি। 2025 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কার কে লাভ করেন? বিনোদ কুমার শুক্লা। 2025 সালের ডিসেম্বরে RVNL এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সালিম আহমদ। ডিসি বুকসের সিইও আর এমডি রবি ডিসিকে 2025 সালে কোন সম্মানে ভূষিত করা হয়? সেভিলিয়ার দে আয়র্ডার ডেস আর্টস 8 ডেস লেটার্স। ভোপালে 68তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল পুরুষদের ফাইনালে কে স্বর্ণপদক জিতেছেন? কিরণ অঙ্কুশ যাদব। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, উইশ ইউ অল দ্য বেস্ট।